Dear students, welcome to the online classes. This is Humayun Kabir, lecturer English, Duaripara Government College, Dhaka. We are grateful to the Almighty that still now we are safe and sound during the global pandemic of COVID-19. Millions of people, near about a million of people of the world already have been died, but we are safe. That's why we are grateful to our Creator. We are grateful to the government of Bangladesh. The government has taken steps to make up the losses of the students. As part of that initiatives, our principal madam has also taken initiative to conduct classes via online in our college. We will try our level best to make up your losses during these long 5 months. We are hopeful that if you are attentive in the classes, you will be benefited. Today, I will discuss an important topic of English grammar with you. The name of the topic is the use of the right form of verb. The use of the right form of verbs. That means the use of the right form of verb. If we describe the terms, we find that use ব্যবহার আমরা ব্যবহার করব কিসের ব্যবহার of the right form সঠিক রূপের form means রূপ গঠন of verb অর্থাৎ ভার্বের সঠিক রূপের ব্যবহার অর্থাৎ সেন্টেন্সের ভিতরে ভার্ব আমরা কোন রূপে ব্যবহার করব কিভাবে ব্যবহার করব আমরা জানি ভার্বের বিভিন্ন রূপ আছে যেমন ভার্বের প্রেজেন্ট ফর্ম পাস্ট পার্টিসিপল এবং একই টাইমে আবার আইএনজি ফর্ম আমরা পেয়ে থাকি এই ভার্বের রাইট ফর্ম কোন জায়গায় ভার্বের কোন রূপটা সঠিক রূপটা ব্যবহৃত হবে সেটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয় আজকের আলোচনার শেষে তোমরা জানতে পারবে দ্য ইউজ অফ এস অর ইএস অ্যাট দ্য এন্ড অফ দ্য ভার্ব অর্থাৎ ভার্বের শেষে আমরা কখন এস বা ইএস ব্যবহার করব সেই বিষয়টা তোমরা জানতে পারবে তোমরা জানতে পারবে কখন এস বা ইএস ব্যবহার হয় না অর্থাৎ এস বা ইএস যেমন ব্যবহার হয় আবার কোন কোন ক্ষেত্রে এস বা ইএস ব্যবহার হয় না সেই বিষয়টাও জানতে পারবে এরপরে তোমরা যেটি জানতে পারবে সেটা হলো কন্টিনিউয়াস স্ট্রাকচার অর্থাৎ আমরা জানি কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেখানে কন্টিনিউয়াস স্ট্রাকচারটা কিভাবে আসে সেটা তোমরা জানতে পারবে এরপরে তোমাদের ওভারঅল একটা প্রাথমিক একটা নলেজ হবে ওভারঅল আলোচনার উপর ভিত্তি করে সেটা হলো যে ভার্বের ব্যবহার সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা তোমরা পাবে প্রাইমারি নলেজ অফ দ্য ইউজ অফ ভার্বস রুল অফ the use of the right form of verbs. Rule 1. There is written, if the tense is present indefinite and the subject is third person singular number, then s or es is added with the main verb. That means, if in case of present indefinite tense, অর্থাৎ আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো উদাহরণ ব্যবহার করি বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সেখানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে উদাহরণস্বরূপ
হি গোজ টু কলেজ, রহিম রাইটস আ লেটার। হিয়ার উই ফাইন্ড দ্যাট হি গোজ টু কলেজ, রহিম রাইটস এ লেটার, দুটোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে সাবজেক্ট দুই ক্ষেত্রেই থার্ড পার্সন। আমরা জানি পার্সন আমরা অলরেডি জেনেছি আগে। হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, রহিম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে গো না হয়ে গোজ হয়েছে। ঠিক একইভাবে রহিম রাইটস আ লেটার, রহিম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই রাইটের সাথে এজ যোগ হয়েছে, অর্থাৎ রহিম রাইটস আ লেটার। তোমাদের মধ্যে ধারণা হতে পারে যে কোন সময় এস বা ইয়ে যোগ হবে এবং কখন যোগ হবে না। দেখো, এস বা ইয়ে যোগ হওয়ার তিনটি শর্ত, কেবল তিনটি শর্ত পূরণ করতে পারলেই এস বা ইয়ে যোগ হবে। কোনো সেন্টেন্সে এস বা ইয়ে যোগ হবে না যদি তিনটি শর্তের একটিও অপূর্ণ থেকে থাকে। তিনটি শর্ত কি কি? আমরা প্রথমে আসি। আমরা আমাদের প্রথম ব্যাখ্যা থেকে জানতে পেরেছি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ লাইনটিকে বিশ্লেষণ করলে আমরা পাই প্রথম শর্ত টেন্সটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্বিতীয় শর্ত সাবজেক্ট হবে থার্ড পারসন, তৃতীয় শর্ত নাম্বারটি হবে সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সাবজেক্টের যে নাম্বার সেটা হবে সিঙ্গুলার নাম্বার। আমি আবার বলছি, টেন্স হবে প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্ট হবে থার্ড পারসন এবং সাবজেক্টের নাম্বার হবে সিঙ্গুলার, অর্থাৎ কেবল এই তিনটি শর্ত পূরণ করলেই ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। আমরা কতগুলো উদাহরণের মাধ্যমে আমাদের আইডিয়া ক্লিয়ার করব। আই গো টু কলেজ, আই গো টু কলেজ। আমরা যদি এই সেন্টেন্সটিতে দেখি তাহলে দেখতে পাবো সেন্টেন্সটি কয়টি শর্ত পূরণ করেছে। যেমন প্রথম শর্ত ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইয়েস দিস সেন্টেন্স ইজ এ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই গো টু কলেজ। এরপরে বলা হয়েছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ 2 নম্বর শর্ত, কিন্তু এই শর্তটা পূরণ হয়নি, কারণ এখানে পার্সনটি থার্ড পারসন নয়, এখানে আই হলো ফার্স্ট পারসন। দ্যাট মিনস 2 নম্বর শর্ত পূরণ করতে পারেনি। 3 নম্বর ছিল সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার, ইয়েস আই অবভিয়াসলি সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ 3টি শর্তের ভিতরে 2টি শর্ত পূরণ করছে, শর্ত নাম্বার 1 and 3 বাট নট 2, দ্যাটস ওয়াই এখানে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়নি, নট ইউজড। আই হোপ দ্যাট ইট ইজ ক্লিয়ার। দেন ইউ গো টু কলেজ, ইউ গো টু কলেজ। আমরা যদি এই সেন্টেন্সটি বিশ্লেষণ করি তাহলে পাই, আমাদের শর্তের দিকে যদি তাকাই, ইউ গো টু কলেজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, শর্ত নাম্বার 1 ফুলফিলড। বলা হয়েছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, 2 নম্বর শর্ত, কিন্তু এখানে ইউ আমরা জানি ইউ সেকেন্ড পারসন, ইউ থার্ড পারসন নয়, তাই এখানে 2 নম্বর শর্ত পূরণ হয়নি, অতএব এটাও নট ইউজ, এখানে এস বাই এস যোগ হয়নি। এর কারণ হলো এখানে সাবজেক্ট থার্ড পারসন নয়। আমরা যদি পরের এক্সাম্পলে যাই, হি গোজ টু কলেজ, হি গোজ টু কলেজ। এখানে যদি আমরা দেখতে পাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, শর্ত নাম্বার 1 ফুলফিল হয়েছে, এটা থার্ড পারসন, সাবজেক্ট থার্ড পারসন, শর্ত নাম্বার 2 ফুলফিল হয়েছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, শর্ত নাম্বার 3 পূর্ণ করতে পেরেছে, তাই এখানে ইউজড হয়েছে ভার্বের শেষে এস বা ইএস, যেমন গোর সাথে গো না হয়ে গোজ হয়েছে, অর্থাৎ যখন 3টি শর্ত পূরণ হয়েছে তখনই কেবল ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়েছে। এর পরের এক্সাম্পলে যদি আমরা যাই তাহলে আমরা পাবো দে গো টু কলেজ, দে গো টু কলেজ। অবভিয়াসলি ইটস আ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, শর্ত নাম্বার 1 ফুলফিল, শর্ত নাম্বার 2 সাবজেক্ট থার্ড পারসন, আমরা জানি দে সাবজেক্ট থার্ড পারসন, শর্ত নাম্বার 2ও পূর্ণ হলো, শর্ত নাম্বার 3 সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন বাট দে
সিঙ্গুলার নয়, দে প্লুরাল, দ্যাটস ওয়াই 3 নম্বর শর্ত পূরণ হয়নি। আর 3 নম্বর শর্ত পূরণ হয়নি বিদায় গোই থেকে গেছে, গোর সাথে আবার আর এস বা ইয়েস যোগ হয়নি, অর্থাৎ নট ইউজড। তার মানে আমরা জানলাম শুধু থার্ড পারসন হলেই ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয় না, যে শর্ত থার্ড পারসন সিঙ্গুলার লাগবে সেটা এখানে নাই বিদায় যোগ হয়নি। আমরা যদি পরের উদাহরণে যাই, রহিম অ্যান্ড করিম গো টু কলেজ। কোশ্চেন থাকতে পারে রহিম তো সিঙ্গুলার নাম্বার, তাহলে কেন এস বাই এস যোগ হলো না? এখানে দুটো সিঙ্গুলার, অর্থাৎ 1 অ্যান্ড 1, 1 প্লাস 1, 1 এবং 1 মিলে 2 হয়ে গেছে, তখন আর সিঙ্গুলার নেই, তখন সাবজেক্ট প্লুরাল হয়ে গেছে। রহিম অ্যান্ড করিম, রহিম অ্যান্ড করিম সাবজেক্ট প্লুরাল হয়ে গেল। যখন সাবজেক্ট প্লুরাল তখন আর এখানে এস বাই এস যোগ হওয়ার প্রশ্নই আসে না, দ্যাটস ওয়াই গোই থেকে গেল, অর্থাৎ শর্ত 3 পূরণ করতে পারেনি। সাবজেক্ট এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন, কিন্তু সাবজেক্ট হলো প্লুরাল, তাই সিঙ্গুলারের অপশনটি পূরণ হয়নি বিদায় নট ইউজড, ভার্বের সাথে এস বাই এস যোগ হয়নি। এবার একটা উদাহরণ, ভিন্ন ধর্মী, সেটা হলো হি ওয়েন্ট টু কলেজ। এতক্ষণ আমরা আলোচনা করেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে, সেখানে এস কোথাও যোগ হয়েছে কোথাও হয়নি, কিন্তু যখন আমরা হি ওয়েন্ট টু কলেজ এই সেন্টেন্সটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাই এটা একটি ওয়েন্ট কি আসলে? ওয়েন্ট হলো আমাদের যে ভার্ব প্রেজেন্ট ফর্ম গোর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট। ওকে, হি ওয়েন্ট টু কলেজ, ইটস আ পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট আমরা কিভাবে বুঝবো? পাস্ট ইনডিফিনিটের গঠন হলো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট সহ অন্যান্য অংশ। এখানে হি ওয়েন্ট টু কলেজ এটি একটি পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ আমাদের প্রথম শর্তই সে পূরণ করতে পারেনি। প্রথম শর্ত ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লাগবে, কিন্তু এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নয়, তাহলে এখানে এস বাই এস এর কোনো প্রশ্নই আসে না, অর্থাৎ শর্ত 1 পূরণ করতে পারেনি। 2 নম্বর শর্ত ছিল সাবজেক্ট থার্ড পারসন রাইট, 2 নম্বর শর্ত পূরণ হয়ে গেছে। তারপর শর্ত ছিল সিঙ্গুলার নাম্বার লাগবে সাবজেক্ট হি, থার্ড পারসন সিঙ্গুলার, 3 নম্বর শর্ত পূরণ হয়ে গেছে। অর্থাৎ আমাদের দুটো শর্ত পূরণ হয়েছে, 2 এবং 3, শর্ত নাম্বার 1 পূরণ হয়নি, তাই এখানেও ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে না, অর্থাৎ পাস্ট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস যোগ হওয়ার কোনো প্রশ্নই আসে না। পরের এক্সাম্পল, রানা প্লেড ফুটবল। ঠিক একইভাবে সব দুটো উপাদানে আছে থার্ড পারসন সিঙ্গুলার, বাট প্লেড হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ পুরো সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স, দ্যাটস ওয়াই এখানেও আর এস বা ইএস যোগ হওয়ার প্রশ্নই আসে না। রানা রাইটস আ লেটার, আমরা আবার সেই আগের এক্সাম্পলে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাই রানা রাইটস আ লেটার একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে প্রথম শর্ত ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, 1 নম্বর শর্ত পূরণ হলো। 2 নম্বর রানা থার্ড পারসন পূরণ হলো। 3 নম্বর রানা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ নাম্বারটাও পূরণ হলো, অর্থাৎ 1 2 3টি শর্তই পূরণ করলো, দ্যাটস ওয়াই রাইটের পরে এস যোগ হলো। অর্থাৎ আমরা যদি পুরো সামারি করি তাহলে শুধু একটি ক্ষেত্রে এস বাই এস যোগ হবে, সেটা হলো টেন্সটা যখন প্রেজেন্ট ইনডিফিনিট হবে। টেন্সের বেলায় প্রেজেন্ট ইনডিফিনিট বাদে আর কোথাও এস বাই এস যোগ হবে না। পার্সনের ক্ষেত্রে শুধু থার্ড পার্সনে হবে, আবার নাম্বারের ক্ষেত্রে শুধু থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এস বা ইএস যোগ হবে, এর বাহিরে যোগ হওয়ার কোনো সুযোগ নেই। আমরা যদি এক কথায় বলি তাহলে বলতে পারি যখন 3টি কন্ডিশনই পূরণ হবে তখনই কেবল আমাদের ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে, আদারওয়াইজ দেয়ার ইজ নো অপশন টু অ্যাড এস বা ইএস আফটার দ্য ভার্ব। ওকে, এবার রুল টু আমরা যদি এখানে লেখাটা দেখি তাহলে দেখব ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আইএনজি ইজ অ্যাডেড উইথ দ্য ভার্ব আফটার এম ইজ আর if there are now, at this moment, at present, gradually, day by day, etc., then we use present continuous structure.
অর্থাৎ কোনো সেন্টেন্স যদি নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, গ্রাজুয়ালি, ডে বাই ডে ইত্যাদি থাকে, তাহলে সেটা সাধারণত আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে নিয়ে যাব। তোমরা অলরেডি আরেকটি ইংলিশ ক্লাস করেছো, সেখানে টেন্স সম্বন্ধে তোমরা একটি ধারণা পেয়েছো। তারপর আমি তোমাদের জন্য রিপিট করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, অর্থাৎ বাকি অংশ। তাহলে এখানে বলছে যদি কতগুলো ওয়ার্ড থাকে, যেমন নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, গ্রাজুয়ালি, ডে বাই ডে, এগুলি থাকলে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে নিব। ফর এক্সাম্পল, আই এম ওয়াচিং টিভি নাও, আই এম ওয়াচিং টিভি নাও। হেয়ার আই এম ওয়াচিং টিভি নাও, এখানে নাও আছে, যেহেতু নাও আছে আমরা সাধারণত ধরে নেই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন কি? সাবজেক্ট, এরপরে অ্যাম ইজ আর একটা হবে, আইর পরে ডেফিনেটলি অ্যাম হবে, মূল ভার্ব ওয়াচ, অ্যামের কারণে ওয়াচের সাথে হয়ে যাবে আইএনজি, আই এম ওয়াচিং টেলিভিশন নাও, আমি এই মুহূর্তে টিভি দেখছি বা দেখতেছি। নেক্সট এক্সাম্পল, হি ইজ প্লেয়িং ক্রিকেট অ্যাট দিস মোমেন্ট। হেয়ার the term at this moment, at this moment, অর্থাৎ আমি এই মুহূর্তে ক্রিকেট খেলতেছি। দ্যাট মিন্স যখনই আমরা দেখব অ্যাট দিস মোমেন্ট, তখন সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস ভার্বের সাথে অ্যাম ইজ আরের একটি প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হিসাবে অ্যাম ইজ আরের একটি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ। এখানে সাবজেক্ট হির পরে অবভিয়াসলি ইজ বসবে, এরপরে প্লের সাথে আইএনজি যোগ হয়ে যাবে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। নেক্সট এক্সাম্পল ইজ দ্য লাস্ট এক্সাম্পল, লাস্ট বাট নট দ্য লিস্ট। এক্সাম্পল ইজ ইউ আর বিকামিং সেলিব্রিটি ডে বাই ডে, ইউ আর বিকামিং সেলিব্রিটি ডে বাই ডে। এখানে ডে বাই ডে আছে, আমরা আগেই জানতে পেরেছি ডে বাই ডে থাকলে সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে নেওয়া হবে। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস অ্যামিজারের আর প্লাস বিকাম থেকে হয়ে গেল বিকামিং, ইউ আর বিকামিং সেলিব্রিটি ডে বাই ডে। এখানে একটা বিষয় লক্ষণীয় যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন আমরা করব তখন ভার্বের সাথে আইএনজি হবে। শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস নয়, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেই আইএনজি ফর্মের ব্যবহার হবে। আশা করি সেগুলো তোমরা নেক্সট ক্লাসে অবশ্যই জানতে পারবে। তোমাদের আজকের ক্লাস আমি দীর্ঘায়িত করব না। আজকের ক্লাসে তোমাদের এইচডব্লিউ থাকবে। এইচডব্লিউ হলো তোমরা রুল 1 এবং রুল 2 5টি করে এক্সাম্পল তোমরা লিখে দেখাবা নেক্সট ক্লাসে, এবং তোমরা বাসায় প্র্যাকটিস করবা যাতে তোমরা বেশি বেশি করে উদাহরণের মাধ্যমে শিখতে পারো। ডিয়ার স্টুডেন্টস, এতক্ষণ মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ, এবং আশা করি তোমরা প্র্যাকটিস করে রাইট ফর্ম ভার্বের প্রাথমিক ধারণাটি তোমরা নিতে পারবে, এবং এস বা ইএস এর ব্যবহারে কখনো তোমাদের ভুল হবে না সেটা আশা করি। এরপরও যদি যা কিছু তোমরা বুঝতে পারবে না সেটা আমাকে ইনবক্স করো, আমি সেটা অ্যান্সার করব। যে কোনো সময় তোমরা আমাকে মেসেজের মাধ্যমে যে কোনো গ্রামাটিক্যাল রুল বা যে কোনো ইংলিশের যে কোনো বিষয় জানতে পারো। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর অ্যান্সার দিতে যতটা আমার পক্ষে সম্ভব হবে। সবশেষ তোমাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি। আশা করি মহামারী করোনার ভিতরে তোমরা অবশ্যই সেফ থাকবে, তোমরা নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং অন্যদেরকেও মানতে উৎসাহিত করবে। যে সকল নিয়মকানুন আমাদের আইইডিসিআর এবং অন্যান্য স্বাস্থ্যসেবার থেকে বলা হয় সেগুলো তোমরা মেনে চলবে, এবং এই মেনে চলার মাধ্যমে আমরা এই করোনা প্যান্ডেমিককে আমাদের বাংলাদেশে বিস্তার আশা করি ভবিষ্যতে আরও রোধ করতে পারবো, এবং অতি শীঘ্রই তোমাদের সাথে আমাদের সরাসরি ক্লাসে দেখা হবে। সেই প্রত্যাশায় তোমাদের সকলের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।